আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাঁতও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ এবং নিরোগ দাঁত রাখতে যদি আমরা চাই তবে আমাদের নিয়মিত দাঁতের পরিচর্যা এবং যত্ন করা প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকটাই অবহেলা করে থাকি। কিন্তু সুস্থ সুন্দর দাঁত ছাড়া সুস্থ নিরোগ দেহ কামনা করা কিন্তু নিতান্তই ভুল। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন আমাদের রাজ্যের বিশিষ্ট অত্যন্ত পরিচিত ডক্টর রণবীর রয়, বিডিএস ডেন্টাল সার্জন। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে মুখগহ্বরের বিভিন্ন রোগ কি করে আমরা প্রতিরোধ করতে পারি বা কিভাবে আমরা ঠিক রাখতে পারি? প্রথমে আপনি যখন শুরুতে বলছিলেন দাঁতের বিভিন্ন রোগ এবং দাঁতের স্বাস্থ্য কিভাবে আমরা ঠিক রাখবো এবং দাঁতের সঙ্গে সঙ্গে মুখগহ্বরের বিভিন্ন রোগকে কিভাবে আমরা প্রতিরোধ করব, তার আগে একটা কথা বা একটা ধারণা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো মুখগহ্বরের মধ্যে দাঁত শুধু একটা মাত্র উপাদান। তো শুধু দাঁতকে নিয়ে ভাবাটা স্বাস্থ্য সম্পর্কে তার সঙ্গে সঙ্গে তার বাইরে মুখগহ্বরে যে আদার উপাদানগুলি আছে, ঠোঁট, জিহ্বা, তালু, গাল, যেগুলি সফট টিস্যু বা নরম যে উপাদানগুলি আছে সেগুলিও সমান মাইনে রাখে। এবং দাঁত, তার চারিদিকের মাড়িটা, দাঁতটা যে হাড়ে থাকে, যে বোন যেটা আমরা বলি যে হাড় থাকে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। সমষ্টিগতভাবে কালেকটিভলি এই হেলথটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে পারলেই আমরা দাঁত এবং মুখগহ্বরের বিভিন্ন রোগকে প্রতিহত বা প্রতিরোধ করতে পারবো। সাধারণভাবে আপনি যেটা বলছেন প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, যেটা নিয়ে কথা বলতে চাইছিলেন বা আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রসঙ্গে যদি আলোচনা করি তার আগে আমরা বলতে লাগবে যে কি কি রোগ হতে পারে। প্রথমত বলবো দাঁতের ক্যাভিটি বা কেরিজ। আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবো দাঁতের যে উপরিস্তলটা খুব একটা রেগুলার না, নিয়মিত না, একটু অ্যাব্রো খ্যাব্রো আছে, যেটা অ্যানাটমিক্যালি এরকম হয়। তো এখানে খাবার জিনিসগুলি যদি জমে থাকে, ভালো করে যদি ব্রাশ না হয়, আঠালো খাবার, মিষ্টি জাতীয় খাবার সাধারণত অনেকটা সময় যদি ভালো করে ব্রাশ না জমে থাকে, সেখানে কিছু কিছু ব্যাকটেরিয়া এখানে এক ধরনের অ্যাসিড নিঃসরণ করে। ওই অ্যাসিডগুলি দাঁতের উপরিস্তলটাকে ক্ষয় করে দেয়, যেটাকে আমরা ক্যাভিটি বা ক্যারিজ বলি। সেটা একটা রোগ, যেটা ক্যাভিটি বা ক্যারিজ, দাঁতে যেটা গর্ত যেটা বলে। পোকা বলতে কিছু থাকে না, সাধারণত অনেকে বলে যে দাঁতে পোকা, শরীরে কোনো জায়গায় কোনো পোকা থাকতে পারে না, সেটা একটা রোগ। তাছাড়া ভালো করে যদি ব্রাশ না হয়, দাঁত এবং মাড়ির চারিদিকে যদি খাবার জিনিসগুলি জমে, অনেক দিন থেকে জমতে জমতে একটা পাথরের মতো একটা স্ট্রাকচার বা একটা গঠন হয়ে যায়, যেগুলি থাকলে দাঁতের সঙ্গে মাড়ির যে একটা সুস্থ সংযোগ সেটা থাকে না, আস্তে আস্তে এটা অনেকটা লুজ হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, ইনফ্লেমেশন হয়ে যায়। ব্রাশ করলে মাঝে মধ্যে মাড়ির থেকে রক্ত আসে, মুখে দুর্গন্ধ হয়। এবং এই ইনফেকশনটা যদি খুব শীঘ্রই চিকিৎসা না করা হয়, আস্তে আস্তে মাড়ি থেকে সেটা ভিতরে চলে যায়, যেটা দাঁতটা যে হাড়ে থাকে সে হাড়ে চলে যায়। তখন অনেকটা হাড়ও ক্ষয় হয়ে যায়, দাঁতটা নড়ে যেতে পারে, যেটাকে পেরিওডন্টাইটিস আমরা বলি, সেটা একটা রোগ। এছাড়া বিভিন্ন অভ্যাসজনিত সুপুরি পান খাওয়া, বিভিন্ন কারণে অনেক আরও কতগুলি কারণ আছে, তার থেকে মুখে যদি অনেক দিন থেকে আনট্রিটেড বা যেটা চিকিৎসা করা হয় না, একটা ঘা অনেক দিন থেকে থাকে, তার থেকে ইভেন মুখের ক্যান্সারও হতে পারে, যেটা এই পার্টিকুলার রাজ্যে, নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে অনেকটা বেশি দেখা যাচ্ছে। সুপারি পান, তার থেকে যে মুখের ঘাত থেকে যে ক্যান্সার বা যেগুলি হচ্ছে, সেটা একটা সমস্যা হয়। তাছাড়া আরও কিছু রোগ তো আছে, আমরা যখন আলোচনা নিশ্চয়ই আস্তে আস্তে বেরিয়ে যাব, তখন একটা একটা রোগ নিয়ে কথা বলতে পারবো। বাচ্চাদের আমরা বলি যে দুধের দাঁত, বাচ্চাদের আমাদের একটা ধারণা আছে যে দুধের দাঁত যদি বাচ্চাদের পড়ে নতুন দাঁত না উঠে তাহলে দাঁত আমাদের টেকে না বেশি দিন, বা এরকম বিভিন্ন ধারণা আমাদের মধ্যে রয়েছে। এই বিষয়টা সম্পর্কে জানবো। খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এই আলোচনায়। বাচ্চাদের যখন দুধের দাঁতগুলি থাকে, দুটো চোয়ালে, উপরে এবং নিচের চোয়ালে 10টা 10টা 20টা দাঁত থাকে। তো অনেকে এটা ভাবে যে দুধের দাঁত সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেটা পড়লে তো দাঁত আসবেই। আসলে ব্যাপারটা এরকম না। দুধের দাঁতটা হলো পার্মানেন্ট বা স্থায়ী দাঁতের বেস বা ফাউন্ডেশন। খুব ভালো করে যদি দুধের দাঁতগুলিকে যত্ন না করা হয়, পরবর্তীকালে যেই
স্থায়ী দাঁতগুলি এখানে আসে সেগুলি এলোমেলো আসতে পারে বা নাও আসতে পারে। অনেক ধরনের প্যাটার্ন অফ ইরাপশন যেটা বলি, ধরন যেটা যেভাবে দাঁতটা মুখে আসে সেটাও বিকৃত হয়ে যেতে পারে। 6 বছর থেকে সাধারণত দুধের দাঁতগুলি পড়া শুরু হয়। 13 বছর নাগাদ গিয়ে মোটামুটি দুধের দাঁতগুলি পড়া শেষ হয়। তো আমাদের লক্ষ্য রাখতে লাগে যে দুধের দাঁতগুলি বা যে দুধের দাঁতটা সাধারণত যেই বয়সে পড়ে, নর্মাল ক্ষেত্রে ইনফেকশন ছাড়া নড়তে নড়তে যে বয়সে পড়ে ঠিক ততটুকু সময় মুখে রাখা দরকার। তার আগে যাতে এরকম কোনো পরিস্থিতি না হয় যে ডাক্তারবাবুরা বা বিভিন্ন ইনফেকশনের জন্য বাধ্য হয়ে দাঁতটা প্রিমিচিউরলি বা সময়ের আগে ফেলতে বাধ্য হয়। ধরুন একটা দুধের দাঁত যেটা বলছিলাম 6 বছর থেকে পড়া শুরু হয়, তারপরে কিছু দাঁত আসে, আস্তে আস্তে একটা একটা করে পরে একটা একটা করে দাঁত আসতে শুরু করে। 13 বছর নাগাদ গিয়ে প্রত্যেকটি দুধের দাঁতেই সাধারণত পরে পার্মানেন্ট বা স্থায়ী দাঁতগুলি চলে আসে। এবার যে দুধের দাঁতটা 12 বছরে নর্মালি নড়তে নড়তে পড়ে, সেটা যদি 6-7 বছর বা 8 বছরে কোনো ক্যাভিটি হয়ে যায়, পার্মানেন্ট বা স্থায়ী দাঁতে যেরকম খাবার জিনিস জমলে গর্ত হয়, অ্যানাটমি যেরকম থাকে, যেরকম দাঁত থাকে, দুধের দাঁতগুলি একই ধরনের অ্যানাটমি থাকে, একই উপাদান দিয়ে তৈরি হয়। যদি খাবার জিনিসগুলি জমে একটা ক্যাভিটি হয়, তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে এটাকে পরিষ্কার করে, গর্তটাকে পরিষ্কার করে ভর্তি করতে লাগে। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে বুঝবো আমি কোন সময় ডাক্তারের কাছে যাব। ব্যথা বেদনা যেটা অনুভব সেটা একটা নির্দিষ্ট উপাদান যখন আপনাকে এটা কষ্ট দিচ্ছে তখন ডাক্তারের কাছে যাব, সেটা অনেকটা দেরি হয়ে যায়। একদিনে কোনো একটা দাঁত ব্যথা শুরু হয় না, এটা অনেকটা পথ পার হয়ে একটা জায়গায় গেলেই ব্যথা হয়। 3টে স্তর থাকে দাঁতে, উপরের থেকে ভিতরের দিকে। যখনই কোনো ক্যাভিটি হয় সাধারণত রুগীরা বোঝে সে পার্মানেন্ট দাঁতই হোক দুধের দাঁতই হোক, যেটা কালো দাগ বা কিছু আটকায় ধারদা লাগে, সেটা একটা সমস্যা। নর্মালি যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের শরীরে থাকে স্বাভাবিকভাবে যেরকম থাকে, দুধের যে কোনো দাঁত এরকমই থাকা উচিত। তো যদি কোনো ক্যাভিটি বা গর্ত থাকে মানে এটা অস্বাভাবিক। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে কম সময়ে, কম খরচে, কম কষ্টে এটাকে পরিষ্কার করে ভর্তি করে নিলে দাঁতটা বেঁচে যায় ওই সময়টা অবধি যে সময় নর্মালি দাঁতটা নড়ে বা পড়ে। এখন যদি না করা হয় গর্তটা কি হবে, ভর্তি আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, সেকেন্ড লেয়ারে যায়, মাঝে মধ্যে একটু ঠান্ডা জলে শিরশিরি করে। যদি পেইন ব্যথা নাই তখন, তো যদি দেরি করা হয়, খাবার জিনিস ঢুকছে কিন্তু বুঝতে পারছি আমরা, কিন্তু যাচ্ছি না যেহেতু পেইন নেই, কবে ব্যথা হবে আমরা থরেই বসে থাকবো। কিন্তু ব্যাপারটা এরকমই হয়, যে থার্ড লেয়ারে গিয়ে পৌঁছে, একদম দাঁতের ভিতরের লেয়ারে গিয়ে তৃতীয় স্তরে গিয়ে পৌঁছে, তখনই ব্যথা হয়। আর যখন ব্যথা হয়ে যায় তখন সাধারণভাবে আরোই ইজি বা মানে স্বাভাবিকভাবে একদম কম সময়ে কষ্ট কম করে যে ফিলিংগুলি করা হয় সেটা করা হয় না। ইনফেকশন হয়ে গেলে অনেক সময় দাঁতটা ফেলতে লাগে। এবার 12 বছরে দাঁতটা নর্মালি যেটা পরে, এটা যদি 8 বছর আমরা ফেলে দিই, 4 বছর আগে দাঁতটা ফেলে দিলাম, তো জায়গাটা খালি হয়ে গেল। তো এখানে যে জায়গাটা খালি হয়ে গেল, সঙ্গের দাঁতটি কি করবে, এই জায়গাটার দিকে আস্তে আস্তে শিফট করে নেবে। তখন 12 বছরই দাঁতটা যখন আসবার সময় হবে, এটা আসার জায়গা না পেয়ে অনেকটা বাইরে ভিতরে আসবে, ফলে পুরো অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। সো যেই দুধের দাঁতটা যেই বয়সে পরে ঠিক ততটুকু সময় রাখতে লাগবে, রাখা উচিত, সেটা একটা ফ্যাক্টর। আর একটা প্রাসঙ্গিকভাবে বলছি, প্রত্যেকটি দুধের দাঁত বাড়িতেই নড়তে নড়তে পড়বে সেরকম কোনো কথা নেই, এটা অ্যাবনর্মাল না, এটাও স্বাভাবিক। অনেক সময় দাঁতগুলি নড়ে, বাড়িতে মা বাবারা লক্ষ্য করেন বা করেন না, কিন্তু বুঝে উঠতে পারেন না যে কোন সময় ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। 5 দিন 7 দিন আচ্ছা ঠিক আছে অপেক্ষা করা যায়, তারপরে যদি না পড়ে দাঁতটা, ডাক্তারের কাছে গিয়ে দাঁতটাকে ফেলে দিতে লাগবে যাতে নিচের দাঁতটা আসা জায়গা পায়। মানে ওভার রিটেনও বেশি দিন থাকাটাও ঠিক না, আবার আগে নষ্ট হয়ে যাওয়াটা ঠিক না। আবার এরকম হতে পারে যে প্রত্যেকটি দুধের দাঁত আসতে গেলে, যে পার্মানেন্ট দাঁতগুলো আসতে গেলে দুধের দাঁতগুলি নড়তেই হবে এটাও কোনো কথা নেই। দাঁত থাকতে ভিতর থেকে দাঁত উকি মারে, তখন সামনের দিকে দাঁতটা ফেলে দেওয়া উচিত। তো এই জিনিসগুলি লক্ষ্য রাখতে লাগবে। তো আমরা বলি রেগুলার নিয়মিত ব্রাশ করা, সকালে ঘুম থেকে উঠে একবার, রাত্রে ঘুমানোর সময় একবার, দুবেলা ব্রাশ একদম জরুরি। তাছাড়া যখনই কিছু আমরা খাই বা খাবার দাবার নেই, বারবার তো ব্রাশ সম্ভব না, তো আফটার এভরি মিল যখনই খাচ্ছি আমরা বেশি একটু সময় দিয়ে খুব জোরে জোরে কুলকুচি করে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড পিরিয়ডিক্যাল চেক আপ প্রত্যেক 6 মাস অন্তত একবার। আমরা নতুন প্রোটোকলে 2বার বলছি, প্রবলেম না থাকলেও একটা ভিজিট করা, যে আমার কোনো প্রবলেম আছে কিনা, খুব তাড়াতাড়ি যাতে চিকিৎসা হয়ে যায়, একটা চেক আপ করা খুব ইম্পর্টেন্ট, টুয়াইস ইন 6 মান্থ। সো এই প্রিভেন্টিভ অ্যাসপেক্টগুলি দুধের দাঁতের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য রোল অফ পেরেন্টস,
একটা বাচ্চা 12 বছর আগে সাধারণত ঠিক বুঝে উঠতে পারবে না যে আমি কোন সময় ফিল করবো যে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো দ্য রোল অফ প্যারেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি কাউন্সেলিং টু দ্য প্যারেন্টস। রেগুলার চেক আপ করে কোনো ক্যাভিটি দাঁতে আছে কিনা, কালো দাগ আছে কিনা, খাবার জিনিস আটকাচ্ছে কিনা, অস্বস্তি ফিল করছে কিনা, ব্যাড ব্রেথ হচ্ছে কিনা, মুখে দুর্গন্ধ হচ্ছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, দাঁতের অ্যালাইনমেন্টগুলি একটু এবড়ো আছে কিনা, সার্বিক ব্যাপারটা একটু নজর দিয়ে লক্ষ্য করলে পরবর্তীকালে অনেকটা চিকিৎসা সহজ হয়ে যায়। আপনি বলছিলেন ওই দাঁতের এবড়ো খেবড়ো হওয়ার ব্যাপারটা, তো অনেকের তো এবড়ো খেবড়ো দাঁত থাকে, তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি? দুধের দাঁতগুলি যখন এবড়ো খেবড়ো থাকে তখন আমরা ওই সময় যদি আমরা বুঝতে পারি যে পার্মানেন্ট দাঁতগুলো হতে পারে, তখন এটা আমরা কি ইন্টারসেপ্ট করতে পারি, যেটা ইন্টারসেপ্টিভ ডেন্টিস্ট্রি বলে, বা প্রিভেন্টও করতে পারি কিছুটা পরে, যাতে চিকিৎসাটা সহজ হয়ে যায়। বা তখন যদি না করা হয়, পার্মানেন্ট বা স্থায়ী দাঁত যেটা 13-14 বছরের পরে আসতে শুরু করে, 15-16 ইয়ার্সের মধ্যে যখন সব দাঁতগুলি গঠন সম্পূর্ণ হয়ে যায় এবং আমরা দেখি দাঁতগুলি একটু এলোমেলো, উঁচা নিচা সামনে বেরিয়ে আসছে, বা দাঁতের অ্যালাইনমেন্টটা নর্মাল স্বাভাবিক থেকে একটু ডিফারেন্ট, মুখটা বন্ধ করলে বেশি মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, নিচের দাঁতটা দেখা যাচ্ছে না, তখন যে চিকিৎসাটা করা হয় সেটাকে আমরা বলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে কি করা হয়, যে পার্মানেন্ট দাঁতগুলি আছে সেগুলির মধ্যে প্রত্যেকটি দাঁতে একটা একটা করে ব্রেসেস লাগানো হয়। তো ওইগুলি ব্রেসেস লাগিয়ে একটা ওয়্যার থাকে, তারের মতো থাকে, একটা অর্থোডন্টিক ওয়্যার বলে, সেটাকে ফোর্সের দাঁতগুলি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার সাপেক্ষে ভিতরে বাইরে আনা যায়। সেই চিকিৎসাটাকে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলে। এটা প্রত্যেকটি রোগী যখন আসে, যখন বাচ্চারা এরকম ধরনের উঁচু নিচু দাঁত নিয়ে আসে, এগুলি অবস্থাকে বিবেচনা করে, কিছু ইনভেস্টিগেশন করে, এটাকে চিকিৎসা করে। আবার আগে নর্মাল ক্ষেত্রে ওই পেশেন্টের ক্ষেত্রে যতটুকু ঠিক করা যায় ততটুকু হয়, এবং খুব ভালোভাবেই এখন এই চিকিৎসাগুলি করা যেতে পারে। আগে ছোট ছোট যে ব্রেসেসগুলি ছিল সেগুলি মেটাল ব্রেসেস ছিল, যেটা কালো কালো লাগতো দেখতে, এখন দাঁতের কালারও হয়ে গেছে। তো পরে রাখতে লাগবে, 1.5 বছরের মতো পরে রাখতে লাগে। প্রত্যেক 2 মাস বা 1 মাস পরে পরে পিরিয়ডিক্যাল চেক আপ করতে লাগে, ওয়েটটার ফোর্সটাকে বুঝে এটাকে চেঞ্জ করতে লাগে। অ্যান্ড খুব একটা কষ্টদায়ক কিছু না, কিন্তু অনেকটা দিন পরে রাখতে লাগবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট এটা অনেকটা ঠিক হয়ে যায়। তারপরে কিছু রিল্যাপস বলে একটা থাকে, যাতে আবার আগের জায়গায় না যায়, একটা অ্যাপ্লায়েন্সের মতো আমরা পড়তে বলি, আনাদার 5-6 ইয়ার্স বা যতদিন পর্যন্ত পড়া যেতে পারে, সেই ট্রিটমেন্টটাকে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলি। আপনি তখন বলছিলেন যে আমাদের নর্থ ইস্টে মুখের ক্যান্সারের ব্যাপারে, তো এই যে আমাদের এদিকটাতে বিশেষ করে মানুষ পান জর্দায় আসক্ত থাকে, তো এই পান জর্দা মুখের ক্যান্সারের জন্য কতটা দায়ী, বা মুখের ক্যান্সারের লক্ষণগুলো মানে কিভাবে আমরা প্রথম দিকটাতেই বুঝতে পারবো যে আমার মুখে এ ধরনের কিছু হতে যাচ্ছে, বা এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি? যে কোনো মুখের মধ্যে যদি কোনো ঘা থাকে, যেটা অনেক দিন থেকে হিলিং হচ্ছে না, শুকোচ্ছে না, তখন ডাক্তারের বাবুর কাছে যেতে লাগবে, পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পান জর্দা তো একটা উপাদান বা একটা ফ্যাক্টর বটি, কিন্তু মূল যে কারণটা যার থেকে এই ধরনের সমস্যাগুলি হয় সেটা হলো সুপুরি, যেটা বিটেল নাট বলি আমরা, এরিকা নাট। পান সুপারি যখন আমরা খাই, লক্ষ্য করলে অনেকটা অনুভবে আসে যে নর্মালি যতবার আমরা মুখটা বন্ধ করি, একটা পান খেলে তার থেকে অনেকবার মুখটা আমরা বেশি চিউ করি। তো যত চিউ করছে একটা ফ্রিকশন, ঘষা লাগছে, মুখের ভিতরে যে নরম আস্তরণগুলি আছে, মিউকাস মেমব্রেন যেটা বলি, গাল, ঠোঁট, জিহ্বা, তালু, তো এগুলির মধ্যে অনেক সময় ঘা হয়ে যায়। তো ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে সাদা সাদা কতগুলি হোয়াইট লিশন আমরা বলি, লাইকেন প্ল্যানাস বা লিউকোপ্লেকিক সাম পেচেস থাকে, যেগুলি প্রাথমিকভাবে খুব পেইন, ব্যথা হয় না, কিন্তু অন্তত মুখটা খুললে দেখা যায় যে সাদা সাদা কিছু কিছু ঘা হচ্ছে। তখন থেকেই একটু নজরে এনে ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করা উচিত, চিকিৎসা করা উচিত, এবং ওই অভ্যাসকে বন্ধ করা উচিত। যদি না করা হয়, আস্তে আস্তে একটা সময়ের পরে কেউ একটা নির্দিষ্ট লেভেলের পরে হাঁ করতে অসুবিধা, মুখের যে একটা হাঁ করি আমরা, ফলে অনেকটা যতটুকু করা যায় একটা ওই ধরনের অভ্যাস যারা আছে এবং ইনফেকশন হয়ে গেলে এই মুখের ভিতরে চামড়াগুলি বাইরের চামড়ার মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, স্কিনের মতো হয়ে যায় মিউকাস মেমব্রেনটা, ফলে আমরা হা করতে পারি না। ঝাল লাগলে মাঝে মধ্যে জ্বালা করে, ছোট ছোট ঘায়ের মতো হয়, যেটাকে ওরাল সাব মিউকাস ফাইব্রোসিস বলে। সেটাই প্রি ক্যান্সারাস লিশন একটা সাইন। আস্তে আস্তে চিকিৎসা করলে অনেকটা ঠেকানো যায়, কিন্তু
এই অভ্যাসগুলির মধ্যে সুপারি পানটাই মূল কারণ, যার থেকে এই ধরনের মুখের ঘা থেকে আস্তে আস্তে ক্যান্সার হতে পারে। ধূমপান কতটা? সেটা একটা ফ্যাক্টর ডেফিনেটলি। যে কোনো অভ্যাস যেটা ক্রনিক ইরিটেট করে যে কোনো জায়গাকে, যে সেক্ষেত্রে তো মুখের ঘাগুলি ধূমপান থেকেও বেড়ে যায়, সেক্ষেত্রে মুখের ক্যান্সার হতে পারে, ঘা হতে পারে। তো এই অভ্যাস থেকে বিরত থাকা উচিত। যদি কোনো ধরনের সমস্যাগুলি হয়ে যায় তো আরও অবিলম্বে এগুলিকে বন্ধ করে দেওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা চলবে, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, ফিরে এলাম আবারও বিরতির পর। সরাসরি চলে যাব আমাদের আলোচনায়। স্যার, আপনার কাছে জানবো যে আমাদের দাঁত পড়ে যাওয়ার পর দাঁত যে আমরা বাঁধাই, হ্যাঁ, তো মানে কিভাবে এই দাঁত বাঁধানো হয়? পার্মানেন্ট বা স্থায়ী দাঁতগুলি যদি কোনো অবস্থাতে এক্সট্রাকশন করে নিতে লাগে, ফেলতে লাগে, এখানে যে খালি জায়গাটা থাকে তাকে রিপ্লেস করা বিভিন্ন দাঁত দিয়ে, সেটাকে আমরা বাঁধানো দাঁত বুঝিয়ে থাকি। সাধারণভাবে এটা দুই ধরনের থাকে। একটা আছে রিমুভেবল ডেঞ্চার, যেটা একটা প্লেট থাকে ভিতরে, তাতে দাঁতগুলি থাকে, সেটা প্রত্যেক দিন আপনাকে খুলতে লাগবে, আবার পড়তে লাগবে যখন প্রয়োজন হয়। সেক্ষেত্রে ফাংশন বা দাঁতের যে কার্যকারিতা সেটাও আপনার অনেকটা মেনটেন করা হয়, কিন্তু প্রত্যেকদিন খুলতে লাগে, যেটা রিমুভ করতে লাগে। আর একটা হচ্ছে ফিক্সড। এই ক্ষেত্রে যে দাঁতটা ফালানো হয়ে গেছে সেই ক্ষেত্রে এটাকে যখন লাগানো হয় আর দাঁতটাকে খোলা দরকার বা প্রয়োজন পড়ে না। ইমপ্লান্ট যেটা আমরা একটা আছে ডেন্টাল ইমপ্লান্ট বলি। মনে করুন একটা দাঁত এক্সট্রাকশন হয়ে গেছে, সেখানে যে হাড়টা আছে, হাড়টার ভিতরে আমরা একটা ফরেন বডি ভিতরে একটা ইনসার্ট করে ঢুকিয়ে দেব, সেটা থাকবে, এবং তার থেকে সাপোর্ট নিয়ে তার উপর একটা প্রস্থেসিস বা আমরা একটা বাঁধানো দাঁত লাগিয়ে দেব, যেটা অনেকটা ফাংশন পারপাস সার্ভ করবে দাঁতের মতো। সেই ক্ষেত্রে বাঁধানো দাঁত, যেটাকে ইমপ্লান্ট বলি। আর প্লেটে বা যেটা প্রত্যেকদিন খুলতে লাগে সেটাকে রিমুভেবল আমরা বলি। এইভাবেই দু ধরনের সাধারণভাবে দাঁত লাগানো যেতে পারে। আর একটা দাঁত অনেক সময় কি হয়, যেটা নেই তার পাশের দাঁতগুলিকে কেটে এগুলির মধ্যে একটা টুপির মতো কাভার দিয়ে দেওয়া যায়, যেটাকে আমরা ক্রাউন বলি। বাট এই ক্ষেত্রে ইমপ্লান্টটা অনেক বেটার, যেহেতু পাশের দাঁতগুলি খুব একটা যদি অসুবিধা না থাকে, একটা দাঁত লাগাতে গিয়ে পাশের দুটো দাঁত না কেটে ওই নির্দিষ্ট যে দাঁতটা নেই সেটার মধ্যে আমরা যদি একটা ইমপ্লান্ট করে দিই, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, পরবর্তীকালে আর সমস্যা খুব একটা হয় না।
জানবো রুট ক্যানাল থেরাপি সম্পর্কে। আমি একটু আগে আলোচনায় ছিলাম যখন আমি বলছিলাম যে দাঁতে কোনো ক্যাভিটি বা ক্যারিস যখন হয় আমরা ফিলিং করে নিই, এবং সেটাও আমি বলছিলাম যে 3টে স্তর থাকে দাঁতের মধ্যে। যখন একদম উপরের স্তরে 1 নাম্বার স্তরে কোনো ক্যাভিটি থাকে, জাস্ট সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে পরিষ্কার করে এটাকে ভর্তি করা, যেটাকে নর্মালি আমরা ফিলিং বা রেস্টোরেশন বলি। সেকেন্ড লেয়ারে গেলে ফিলিং করা যায়, বাট যত কম থাকতে করা যায়, এরিয়া ইনভলভমেন্ট যতটুকু এরিয়া নিয়ে গর্তটা আছে এবং ডেপথ কতটুকু সেটা খুব ইম্পর্টেন্ট এবং মাইনে রাখে। 2 নাম্বার স্তরে করা যায়, বাট যত কম থাকতে করবেন প্রগনোসিস অর রেট অফ সাকসেসটা তত বেটার। এইবার ধরুন যে কোনো পেশেন্ট ডাক্তারের বাবুর কাছে আসলেন যেখানে পেন শুরু হয়ে গেছে, মানে আমরা এক্সরে এবং বিভিন্ন ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যালি এক্সরেতে এবং ক্লিনিক্যালি আমরা বুঝতে পারলাম যে গর্তটা অনেকটা গভীরে চলে গেছে, 3 নাম্বার স্তরে নার্ভে চলে গেছে, নার্ভে লেগে গেছে, পেইন হচ্ছে। তখন আর ওই ফিলিংটা হয় না। তখন দাঁতটাকে রাখতে গেলে যে চিকিৎসা আমরা করি বা আমরা অ্যাডভাইস করি, পরামর্শ দিই, সেটাকে আমরা আরসিটি বলি, রুট ক্যানেল ট্রিটমেন্ট বলি। সেই ক্ষেত্রে কি করা হয়, 3 নাম্বার যে স্তরটা যেটাকে আমরা পাল বলি সেটাকে আমরা এক্সট্রাপিট করে দিই, বের করে দিই। তখন দাঁতটার আর কোনো ভাইটালিটি থাকে না, এসে নন ভাইটাল দাঁত হয়ে যায়, এটা কোনো সেন্স থাকে না, কোনো ধরনের কোনো পেইন বা ব্যথা হওয়ার কথা নাই। ইনফেকশনটা কমে যায়, 2-1 দিন হয়তো ড্রেসিং চেঞ্জ করতে লাগে। তারপরে দাঁতের যে রুটটা সে রুট মানে অবধি আমরা পরিষ্কার করে করে ভর্তি করি, রুটটা অবধি পরিষ্কার করে ফিলিং করে নিয়ে তারপরে দাঁতটাকে উপর থেকে ভর্তি করে নিয়ে চারিদিকে ছোট করে কমিয়ে মেজারমেন্ট দিয়ে দাঁতে একটা সাধারণভাবে টুপির মতো একটা ক্যাপ দিয়ে দিই। সাধারণত অনেক ধরনের ক্যাপ থাকে, তাহলে দাঁতটাকে অনেকটা সেভ করে দেওয়া যায়। তো ওই যে চিকিৎসা পদ্ধতিটা যেখানে পেন নিয়ে এসো ডাক্তারবাবু এবং যে পেশেন্ট বা যিনি রোগী চাইছেন দাঁতটাকে বাঁচানোর জন্য, সেটা যে পদ্ধতিটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি। ধরুন প্রেগন্যান্সি, ডায়াবেটিস বিভিন্ন রোগ যদি আমাদের থাকে, তবে কি দাঁত ফেলা যায় বা দাঁতের কোনো সার্জারি করার প্রয়োজন হলে করা যায়? কোনো রোগ অন্য কোনো রোগের ক্ষেত্রে কোনোদিন প্রতিবন্ধকতা করতে পারে না। এখন এখানে প্রশ্ন হয়েছে, একটা স্বাভাবিক মানুষ যার প্রেগনেন্সি নেই, ডায়াবেটিস নেই, অন্য কোনো রোগ নেই, ওনার চিকিৎসার ধরনটা যেরকম হতে পারে, ওইগুলি থাকলে ওই রোগগুলি বা আদার সিস্টেমিক ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা একটু আলাদা হতে পারে, কিন্তু চিকিৎসা করা যাবে না তা না। তো প্রেগনেন্সি যখন হয় সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো চিকিৎসা করা যেতে পারে। তারপরও যদি কোনো ব্লিডিং রিলেটেড প্রবলেম থাকে, আমরা পেশেন্টের সঙ্গে কথা বলি, পেশেন্টের গার্জেনের সঙ্গে কথা বলি, না করলে কি হবে, করলে কি হবে, সেটা একটা তুলনামূলক একটা বিচার করি। যদি দেখা যায় যে, তার আগে বলছি আমরা প্রেগনেন্সি 9 মাসকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম 3 মাস যেটা ফার্স্ট ট্রাইমাস্টার বলি, সেকেন্ড ট্রাইমাস্টার 3 থেকে 6 মাস এবং 6 থেকে 9 মাস। প্রথম 3 মাস এবং দ্বিতীয় 3 মাস খুব একটা প্রবলেম নেই, দ্বিতীয় 3 মাস দ্য সেফেস্ট। সেক্ষেত্রে যদি কিছু করতে লাগে সার্জারি করা যেতেই পারে, কোনো প্রবলেম কিছুই নেই। ইভেন থার্ড ট্রাইমাস্টার করা যেতে পারে। যদি এরকম হয় যে এখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আর 10 দিন আছে, এখন ব্লিডিং হতে পারে বা একটা বড় অপারেশন লাগে, তখন একটু এদিক সেদিক করা যেতে পারে। কিন্তু না করলে যদি পেশেন্টের বেশি প্রবলেম হয়, তখন সেই ক্ষেত্রে করতে লাগতে পারে। কাজে করা যাবে না কিছু না, কিন্তু এক্সট্রা প্রিকশন নিতে লাগবে, কথা বলতে লাগবে, আলোচনার সাপেক্ষে ঠিক করতে লাগবে। বাকি ডায়াবেটিস নিয়ে যখন কথা হয়েছিল, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন কম থাকে এই ধরনের রোগে, তো ব্লাড সুগার লেভেলটা একটু দেখে নিতে লাগবে। যদি নর্মাল থাকে তো স্বাভাবিক যে কোনো মানুষের মতো ওনারও চিকিৎসা করা যায়, কিন্তু বেশি থাকলেও কতটুকু বেশি এবং কি কাজ করছি বা কি সার্জারি করা হচ্ছে সেটাকে আপনাকে ভাবতে লাগবে, ডাক্তারবাবুকে ভাবতে লাগবে। ভেবে তারপর অবস্থার সাপেক্ষে চিকিৎসা করে নিতে লাগবে। যদি সুগার এত বেশি হয় এবং কাজটা খুব জরুরি হয়, এটা দুধ আর তরলের মতো। সুগার যদি বেশি থাকে ইনফেকশনও কমবে না, আবার সার্জারি করলে যে হিলিং প্রসেসটা ডিলে হয়। তো এই ক্ষেত্রে দরকার বললে হসপিটালে নিতে লাগবে। যদি ট্যাবলেট খায় সেই ওষুধটা ডায়াবেটিসেরটাকে ইনসুলিনে টার্ন করতে লাগে, কিন্তু বাড়িতে পট করে এরকম ইনসুলিন দিয়ে করার সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, অনেকটা কমে যায়, এটা মোর ডেঞ্জারাস। তো এইসব ক্ষেত্রে বুঝে নিতে লাগবে। কাজে সুগারও খুব একটা প্রবলেম নেই, মাত্রা অতিরিক্ত বেশি থাকলে সেটা আলাদা কথা, কোনো সময় আমরা একটু এদিক সেদিক করি। আর ব্যাপারটা কিভাবে ভাবা যেতে পারে যে মুখগহ্বরের বা দাঁতের এক্সট্রাকশন বা যে কোনো সার্জারি করার জন্য সুগার কমতে লাগবে তা তো না। নর্মাল স্বাস্থ্যটা মেনটেন করতে গেলে তো ব্লাড সুগার ঠিক রাখা উচিত। তো যে কোনো উপায়ে সুগার ঠিক রাখাটা বা ওই ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করা উচিত।
আমাদের দাঁতে ব্যথা হয়, কি কি কারণে আমাদের এই দাঁতে ব্যথা হতে পারে? যদি কোনো ক্যাভিটি থাকে, দাঁতে কোনো গর্ত হয়ে যায়, সেটাকে সঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয়, ফিলিং না করা, আস্তে আস্তে ভিতরে গিয়ে যখন এটা থার্ড বা তৃতীয় স্তরে পৌঁছে যাবে, নার্ভটাকে ইরিটেট করবে, তখনই পেইন হয় একটা। 2 নাম্বার, যদি দাঁতটার চারিদিকে যে খাবার জিনিস জমে যায়, অনেকটা পাথরের মতো হয়ে যায়, সেটা মাড়িটাতে ইনফ্লেমেশন হয়, প্রদাহ হয়, তখন ব্লিডিং হয়, মাড়িটাতে ইনফেকশন হলে পেইন হয়। তাছাড়া বিভিন্ন কারণে মুখের ঘাত থেকে ব্যথা হতে পারে। আক্কেল দাঁত বলে একটা আছে, যেটা থার্ড মোলার বলে আমরা, উইজডম টুথ, চারদিকে 4টা দাঁত থাকে, নিচের দুদিকে 2টা শেষের দিকে, উপরের দুদিকে 2টা শেষের দিকে। সাধারণত যতটুকু জায়গা দরকার এই দাঁতটা মুখে আসার জন্য, আমাদের এতটুকু স্পেস থাকে না, ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আক্কেল দাঁতটা একটু টিল্টেড থাকে, বাঁকানো থাকে। ফলে নর্মাল অ্যালাইনমেন্টের বাইরে যেহেতু থাকে, আমরা যখনই মুখটা বন্ধ করি, 2টো দাঁতের মাঝখানে গালটা কন্টিনিউ কামড় পড়ে, সেখানে একটা ক্রনিক ঘা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আক্কেল দাঁতটাকে ফেলতে লাগে, এটা পেইন হয়। আর থার্ড মোলার বা আক্কেল দাঁতের কোনো ফাংশনাল ভ্যালু নেই, কোনো কার্যগত কোনো মূল্য নেই, এটা কোনো কাজে লাগে না। এটা ফেলে দেওয়া মানে এটা ইনফেকশনের সোর্সকে আমরা সরিয়ে দেওয়া। প্রত্যেকটি মানুষের থার্ড মোলারগুলি ফেলে দিতে লাগে, বিশেষ কোনো অবস্থা আলাদা কথা, আদারওয়াইজ আক্কেল দাঁতগুলিকে ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয়। পাইরিয়া আমাদের আরেকটি মানে দাঁতের বিশেষ সমস্যা অনেকেরই থাকে, তো সেই ক্ষেত্রে এই রোগের লক্ষণ প্রতিকার কি? এটা একটা টার্ম যেটা সাধারণত পেশেন্টরা এসে আমাদের বলে, পায়োরিয়া যেটা বলা হয়। সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে ব্রাশ করলে মাঝে মধ্যে মাড়ির থেকে রক্ত আসে, বা ব্রাশ না করলেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় মুখে রক্ত জমে আছে, বা একটা আপেল বা কোনো একটা শক্ত জিনিস যখন আমরা চিউ করি, তখন অনেক সময় বাইট মার্কে ব্লিডিংটা থাকে। সেই যে রক্ত পড়ার যেটা প্রবণতা বা একটা অবস্থা, সেটাকে সাধারণত পেশেন্টরা পায়োরিয়া বলে থাকে, যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। আস্তে আস্তে সেই ইনফেকশনটা দাঁতটা হাড়ে চলে যায়, দাঁতটা যে হাড়ে থাকে দাঁতটা নড়ে যায়। তো যদি দেখা যায় যে কোনো রোগীর ব্রাশ করলে মাঝে মধ্যে মাড়ির থেকে রক্ত আসে, অকেশনাল ব্লিডিং গামস বলে, ওর কন্টিনিউ এরকম ব্লিডিং হয়, ব্যাড স্মেল হয়, বা থু ফেললে ব্লাড টিন্সড স্যালাইভা থাকে, রক্ত দেখা যায়, দাঁতটি নড়ে লাগে, সেন্সিটিভিটি বা শিরশিরি করে, তখন ধরে নিতে লাগবে যে হয়তো এই পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এটা যেটাকে পায়োরিয়া বলে সাধারণত পেশেন্ট রেফার করে থাকে। আরেকটা আমাদের মধ্যে একটা ধারণা যে দাঁত ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, কারণ কি আমাদের একটা ধারণা যে গেলেই বোধহয় আমার দাঁত ফেলে দেওয়া হবে। তো মানে আর দাঁত ব্যথা মানেই কি আমাদের দাঁত ফেলতে হবে? না, সেটা অনেক আগের ধারণা থেকে হয়তো কোনোদিন ছিল, এখন অনেক ধারণা পাল্টে গেছে। এখন দাঁত একটা অঙ্গ, শরীরে যে কোনো অঙ্গে যতটুকু যত্ন এবং গুরুত্ব দিয়ে ভাবতে লাগে, দাঁতকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এটা দিয়ে আমরা খাই, চিবুই, এটা একটা অ্যাস্থেটিক ভ্যালু থাকে, সৌন্দর্যের ব্যাপার থাকে। কাজে দাঁতে ব্যথা হলে যে দাঁত ফেলতে লাগবে সেটা মোটেই ঠিক না। রাদার দাঁতে ব্যথা থাকলেও দাঁতকে আরসিটি বা রুট ক্যানেল করে, বা বিভিন্ন কি কারণে ব্যথা হচ্ছে সেটাকে ডায়াগনোজ করে, কিছু ইনভেস্টিগেশন করে দাঁতটা রাখা মানে একটা অর্গান বা একটা অঙ্গকে বাঁচিয়ে রাখা। সো দাঁত ফেললে দাঁত ফেলতে লাগে সেরকম কোনো কথা নেই, না করা উচিত, না ভাবা উচিত, সেই ধারণাকে আমূল পরিবর্তন করা উচিত। এই যে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়াটা, এটা মানে কেন হয়? এটাকে ক্যারিজ বা ক্যাভিটি যেটা বলছিলাম, দাঁতের উপরিস্থলে যে সাদা পার্টটা থাকে, যেটা দিয়ে দাঁতের উপরিস্থলটা গঠন হয়, শক্ত থাকে যেটা, সেটাকে আমরা এনামেল বলি। সেকেন্ড যে লেয়ারটা সেটাকে আমরা ডেন্টিন বলি, এবং 3 নাম্বার যে স্তরটা এটাকে আমরা পাল্প বলি। তো এনামেলটা যেটা যখন কোনো খাবার জিনিস জমে যায় এখানে, সে যে কোনো আঠালো খাবার বা মিষ্টি জাতীয় খাবার যদি জমে, সেখানে কিছু ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, যেগুলি একটা অ্যাসিড নিঃসরণ করে, যেগুলি দাঁতকে ক্ষয় করে দেয়। ওই সাদা যে আবরণটা, আস্তরণটা, সেটাকে আমরা এনামেল বলি। সেটা ক্ষয় হয়ে যায় মানে এনামেলটা ক্ষয় হয়ে যায়। অনেক কারণ হতে ক্যাভিটি একটা, এছাড়া হাইপার অ্যাসিডিটি, অনেক কন্টিনিউ অ্যাসিডিটি থাকলে, বিভিন্ন ধরনের অভ্যাস, সুপারি পান খাওয়া সাংঘাতিক, এসব ক্ষেত্রে স্মোকিং, তার থেকেও দাঁতগুলি অনেকটা উপরে এনামেলটা ক্ষয় হয়ে যায়। কোনো কোনো সময় দাঁত এবং মাড়ির মাঝখানে মনে হয় কেউ কেটে রাখছে, এরকম একটা এব্রেশন বলে, সার্ভাইকেল এব্রেশন বলে, সেরকম ক্ষয় হয়ে যায়। তো বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে দাঁতের উপরিস্থল বা এনামেলটা। আর হলো যে এখনকার সময় বাচ্চাদের কিন্তু চকলেটের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে, তো এই যে এত বেশি চকলেট খাওয়া, এটা কতটা ক্ষতিকর? চকলেট তো আর বাচ্চা নিজে খেতে পারে না, কাউকে কেউ না কেউ ওকে দিতে লাগে। তো আমরা কোনোদিন কোনো বাচ্চাকে বলি না যে তুমি চকলেট খাবে না। দ্যাট ইজ কাউন্সেলিং বেসিক্যালি। এটাকে বুঝতে লাগবে শুধু চকলেট না, যে কোনো মিষ্টি জাতীয় খাবার,
যে কোনো খাবার, আঠালো খাবার, মেনলি স্টিকি ফুড, এগুলি জমলে দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ হয়। এখন চকলেট খাওয়া বা মিষ্টি জাতীয় খাবারটা সারাটা দিনে কখন খাবে, কিভাবে খাবে, দ্য রোল অফ মার গুরুত্বটা এক্ষেত্রে সাংঘাতিক। আর যিনি বাড়িতে আছেন, যার সার্ভিলেন্সে আছেন, ইভেন বোথ দ্য প্যারেন্ট যদি ওয়ার্কিং থাকে, আমরা যার কাছে থাকেন ওদেরকেও একটা কাউন্সেলিং করতে বলি। ধরুন সকালবেলা বা কোনো না কোনো কারণে ও একটা চকলেট খেয়েছে, খুব ভালো করে ব্রাশ করেছে, আধা ঘন্টা পর আরেকটা চকলেট খেলো, এটা জমে গেল দাঁতে, ব্রাশ হলো না, তো প্রথমবার ব্রাশটার খুব একটা মাইনে রইল না। তা আমরা বলি ইন্টেলিজেন্ট ইউজ অফ সুগার। ওকে একটা টাইম ফিক্স করে দিতে লাগবে। সে বিকালবেলা একটা টাইমে খেলার সময় তুমি একটা টাইম ফিক্স করে দাও। সারাদিনে বিভিন্ন অকেশন বলো বা বিভিন্ন কারণে যখনই চকলেট থাকে ওই সময়টাতে খেয়ে নাও। 100টা চকলেট খাবো, ইউ ডোন্ট মাইন্ড, কিন্তু ওই বেলায় খেয়ে ভালো করে কুলকুচি করে ব্রাশ করে দিতে লাগবে। রিকারেন্ট ইন্টারভ্যালে বা ইন বিটুইন মিলসের মাঝখানে খাওয়াটা ঠিক না, তাহলে অনেকটা সময় দাঁতে জমে থাকে। তো সেটা দিনে হোক রাত্রে হোক, যে কোনো সময় খাওয়ার পরে খুব ভালো করে ব্রাশ এবং কুলকুচি করতে লাগবে। যদি অগত্যায় খুব খেতে লাগে, আদারওয়াইজ একবার বা দুবার খাওয়ার পরে কুলকুচি বা ব্রাশ করতে লাগে। এটাকে বুঝে বুঝে ব্যবহার করা উচিত। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আমাদের আবেদনে সাড়া দিয়েছেন আপনি, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।